দেখি দেখি, এই যে তুতুল, এই যে তুতুল, এই যে টুকি টুক, এই যে চলি বাবা নমো করো তো, নমো 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 নমো। সুপ্রভাত। দেখো বন্ধুরা কি করেছে, সমস্ত কাপড় টেনে টেনে এই যে বার করেছে। এত দুষ্টুমি করা শিখেছে কি বলবো। এই দেখো কে বার করেছে, এই যে এগুলো কাপড় কে বার করেছে, এই যে দেখো 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 শোনা, এই যে দেখো এদিকে এদিকে এদিকে, এই যে এখান থেকে কাপড় কে বার করেছে, কে বার করেছে? তুমি তুমি সব বাক করছো, এই যে আবার টানে, এই যে আবার টানে। কে বাক করেছে, কে বাক করেছে? এখানে এখানে কাপড় কই 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 গেল? আবার বাক করে, আর দেখছো দেখছো কি পাজি, আবার বাক করে। ও ভয় নাই, ভয় ভয় নাই। ও ও ভয় নাই, দুষ্ট। কে বাক করছে কাপড়? তুমি তুমি বাক করছো, তুমি বাক কর নাই, কাপড় বাক কর নাই, কর নাই শোনা, বাক করো নাই। কে বাক করছে তাহলে? এখানে কাপড় কই কই কই? নাই তো, নাই নাই। নমো করে দাও তো, নমো নমো নমো। এই যে দুই হাত দিয়ে দেখা দাও, এই যে নমো নমো, এই যে নমো করে দেখবা, নমো নমো, নমো করে, নমো নমো নমো। কে বাক করলো কাপড়? সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ছেলের দুষ্টুমিতে আমি পাগল হয়ে যাচ্ছি। এই তো একটু আগে আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিলাম। সকালবেলা ভাত করেছিলাম, একদম মারমার ভাত সেদ্ধ, ছেলেকে মেখে দিলাম। ছেলে কিচ্ছু খেতে চায় না, এতদিন ডিমের অমলেটটা খেতো সেটাও খায় না, তো ওকে আমি কী করে দেবো বলো? সকাল সকাল তো তরকারিও তো করা যায় না এত সকাল সকাল, তো একদম মারমার ভাত আলু সিদ্ধ দিয়ে করে দিয়েছি, আর সয়াবিন ভেজে দিয়েছি। মানে মাথার মধ্যে বুদ্ধি আসছে না কি বলবো, সয়াবিন ভাজা খেয়ে বলে মা মাংসের মতো লাগছে। তো ওই যে মানে একমাত্র মাংসটাই পছন্দ করে, আর মাছের ভাজাটা পছন্দ করে। এবার মাছের ভাজা এত সকাল সকাল কোথায় পাই, মাছ তো আনা ছিল না। বসো। তো এই যে ছেলেকে নিয়ে বসে আছি, কোনো কাজ হয়নি, কোনো কাজ না, এখনও উঠোনটাই ঝাড় দিতে পারিনি, জানো তো। দেখো দেখো কি দুষ্টু কি দুষ্টু, কেমন করে চোখ মারো তো, এরকম করো তো, এরকম করো তো, নমো করো বাবা, নমো নমো। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমাদের সাথে কাজ করব, ভিডিও শেয়ার করব। ছেলেকে দেখো খাইয়ে দাইয়ে পরিষ্কার করলাম, ছেলে এখন ঘুমাবে। একবার কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আবার উঠে পড়েছে। দেখি এখন ঘুমায় নাকি, একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি কাজ বাজগুলো করি। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হুম 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 বাবালে চোখগুলো কি অ্যাক্টিং করে। বেলা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে, সেই আয়ুষ স্কুলে যাওয়ার পর থেকে এই যে ছেলেকে নিয়ে বসেছি আজকে। মানে ছেলে কিছুতেই ঘুমায় না। তোমরা জানো না, কাল সারা রাত ও কী পরিমাণ জ্বালিয়েছে, মানে ও ঘুমায়নি। ও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না। আর ওকে নিয়ে যে শুয়ে থাকবো, ও উঠে বসে থাকবে। এই যে হাতটা দেখছো, ডেনাটা, এইখানে কালকে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, হাত ফুলে গেছে। হ্যাঁ, অবশ্যই বাচ্চা থাকলে বাচ্চাকে নিয়ে এনজয় করাটা উচিত, কমপ্লেন করাটা উচিত নয় যে এই সেই। আর তোমরা দেখো আমি কিন্তু খুব একটা করি না, মানে হাজার কষ্ট হলেও আমি চুপচাপ কিন্তু ব্লগিং করি। ব্লগিং ছাড়াও কেউ আসলেও কিন্তু খুব একটা আমি বলি না যে এই সেই। আসলে কমপ্লেন করাটা আমার মানে কি বলবো, কুষ্টিতে লেখা নেই যে কে কী করলো সেটাতেই যে আমাকে কমপ্লেন করতে হবে, তার কোনো মানে নেই। সে বড় হোক ছোট হোক, চুপচাপ মুখ বুজে কিন্তু কাজ করে যাই। মানে নিজের কষ্ট হলেও কিন্তু আমি চুপচাপ সেই কষ্টগুলো সহ্য করে যাই। মানে আমি যদি কোনো কারণে কষ্টও পাই, ব্যথাও পাই, কেউ কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারে না। যেমন আমি নর্মাল প্রত্যেকটা দিন থাকি, ঠিক সেইভাবেই কাজকর্ম করি। যেমন খুশের এই যে আজকে যেমন এত পরিমাণ ও, মানে কি বলবো, আজকে বলতে বাধ্য হচ্ছে, মানে মাত্রাতিরিক্তভাবে ও আজকে আর কি জ্বালিয়েছে আমাকে। মানে রাত্রে তো ঘুমায়নি, এই যে দেখো ঘুম থেকে উঠেছে সকাল 7টা 7:30।
ওই উঠেছে ওইভাবেই আমি কিন্তু নিয়ে নিয়ে ওকে বসিয়ে বসিয়ে আয়ুষকে রান্না করে দিলাম, খাইয়ে দাইয়ে। ওকে রেডি করাও তো একটা চাপ বলো, ওকে স্নান করানো, ওষুধ খাওয়ানো, তারপরে চা খাওয়া, আবার ওর খাবার তৈরি করা, মানে ভাত বা ডালিয়া করে দেওয়া, তারপরে আবার টিফিন, ভারী আবার টিফিন দিতে হয়। তো বুঝতেই পারো সকালটা আমার কী পরিমাণ চাপ যায়। এই একে বসিয়ে বসিয়ে এই বিছানাতেও থাকবে না কারোর সাথে। তো এমন একটা পরিস্থিতিতে ওকে নিয়ে আর কি আমি কাজগুলো সারি। মানে আজকে একটু বেশিই করেছে, মানে বড় হওয়ার পর আর কি খুশ। খুশ কিন্তু খুব যে একটা আমাকে জ্বালায় বা কিছু সেটা না। ওকে খেলার জিনিস বা একটু মোবাইলটা চালিয়ে দিলে ও কিন্তু চুপচাপ দেখে। অনেকেই বলে মোবাইল দিও না দিও না, আমাদের মতো মায়েদের না উপায় নেই জানো তো। বাচ্চাদের সাথে খেলার জন্য তো লোক লাগবে, যেমন ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদা, তারা থাকলে তো বাচ্চারা ধরো তাদের মোবাইলও দিতে হয় না, তারা কিন্তু দিব্যি খেলবে বাচ্চাদের সাথে। আমি যদি এখন বাচ্চার সাথে বসে খেলা করি তাহলে সংসারের সমস্ত কাজ, মানে পুরো সংসারটা আমার লাটে উঠে যাবে। তো সেক্ষেত্রে আমাকে মোবাইল দিয়ে কিন্তু কাজগুলো সারতে হয়। কোনো সময় মোবাইল দিই, কোনো সময় আবার খেলার জিনিস ছড়িয়ে ছিটিয়ে দিই। যখন দেখছি খেলার জিনিসগুলোতেও ও আর খেলছেই না, মানে ও খুব কান্না করছে, তখন আবার মোবাইল। খুশের একটা জিনিস খুব ভালো, একটা থেকে দুটো ভিডিও দেখবে, মানে এই ধরো ম্যাতোতা ম্যাতোতা বা লাকড়িকে কাঠি, যে কোনো একটা থেকে দুটো গান দেখে ও আর মোবাইলই দেখে না। ও জানি না মানে ও কীরকম যে বাচ্চাটা আমি বুঝতে পারি না। ও শুধু আমাকে লাগবে, ওর শুধু আমার কোলে উঠে বসে থাকবে, মানে ওর সাথে আমি শুধু বসে থাকলে ব্যাস ও হ্যাপি। মানে ও যে মোবাইলটাও খুব দেখে সেটাও কিন্তু নয়। আমি তাই ভাবি অন্যান্য বাচ্চাগুলো মোবাইল দেখার জন্য পাগল হয়ে যায়, ও কিন্তু অতটাও মোবাইল দেখে না। একটা ভিডিও বড় জোর দুটো ভিডিও, মানে ওর হচ্ছে প্রথম পছন্দ হচ্ছে লাকড়িকে কাঠি, যেটা আয়ুষেরও ছিল, আর দ্বিতীয় পছন্দ ওই কালু মাদারি ছিল, এখন আর সেটা দেখে না। ওই ম্যাতোতা ম্যাতোতা এটা একটু দেখে, ব্যাস। এই দুটো দেখা শেষ, মানে ওর আর তুমি হাজার গান দাও না কেন ও কোনো গানও পছন্দ করে না। সর্বপ্রথম ছিল আহা টমাটার, হাট্টিমাটিম টিম, এগুলো আর এখন দেখে না আর কি। তো যাই হোক, ওই দুটো ভিডিও দেখতে দেখতে আমি যতটুকু কাজ সারার সেরে নিই, কারণ আমিও জানি এই দুটো ভিডিও দেখা শেষ মানে ও আর মোবাইল দেখবে না, শুধু কাঁদতে থাকবে কাঁদতে থাকবে। ওর পাশে বসে থাকো, নাহলে ওকে কোলে নিয়ে কোথাও ঘুরতে যাও, ব্যাস এইটুকু করলেই ও কিন্তু চুপ হয়ে যায়। মানে পেট ভরা থাকলেও ও আর আমাকেই চায়, কারো কোলে তো যেতেই চায় না। এখন তো আরও একটা স্বভাব কি, কারো কোলে যাবে না, কেউ যদি নিতে চায় তো হয়ে গেল, মানে যাবেই না। ও একদম খামচে ধরে আমাকে থাকবে, মানে কেমন যে মানে এত মা চাটা হয়েছে কি বলবো। মা চাটা মানে মাকে ছাড়ে না। যাই হোক, খারাপভাবে নিও না কেউ। এই যে এখানে ওকে বসিয়ে রেখেছি, এখন কিন্তু ও খেলার জিনিস দিয়ে খেলছে। ওই কোনো খেলার জিনিস কি, গাড়ি পুতুল কিচ্ছু না, একটা প্লাস্টিক ধরিয়ে দেবে, আর স্যারেল্যাক্সের যে প্লাস্টিকগুলো হয়, মানে প্যাকেট, মানে কী বলে কাগজগুলো হয়, সেই কাগজগুলো ধরিয়ে দেবে, বা আমার যে ব্র্যান্ড প্রমোশনের যে বক্সগুলো হয় সেগুলো ধরিয়ে দেবে, মানে কার্টুন টাইপের, সেগুলো ধরিয়ে দেবে, ব্যাস। ও একদম খুশি, কোনো খেলার জিনিস দিয়েও ও খেলবে না। এখন যেমন ব্র্যান্ড প্রমোশনের বক্সগুলো দিয়ে বসিয়ে রাখলাম, তো খেলছে, তা ভাবলাম না বিছানাটাকে তুলে নিই। আর আজকে দেখো নতুন একটা বেডশিট আমি পেতেছি, বেডশিটের লিঙ্কগুলো কিন্তু আমি তোমাদের কমিউনিটিতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু নিতে পারবে। আমার এই কষ্টের দিনগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে, অনেক ছোটোবেলার কথা, মানে যখন আমার ভাই হয় আর কি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন কিন্তু আমার ভাই হয়েছে। ঠিক তখনকার কথাগুলো আমি ভাবছি, মানে আয়ুষের থেকে আমি 3-4 বছরের বড় ছিলাম তখন, মানে আমার 12 বছর ছিল, আর তখন আমার ভাই হয়েছে। তো আমার মাকেও দেখেছি ঠিক এইভাবেই কষ্ট করতে, মানে এরকমভাবেই কাজ করতে আর কি। এমন এমন দিন গেছে আমরা সত্যি ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে থেকেছি। হ্যাঁ, আশেপাশের লোকগুলো খুব টিটকারি পারতো যে এরা তো শুধু ডাল আলু সিদ্ধ ভাতই খায়, আরে কেন যে আমরা খাই, মানে এরা এটা জানে না যে আমরা কি আগে কি শুধুমাত্র ডাল আলু সিদ্ধ ভাতই খেয়েছি। মানে যখন আমার ভাই হয়নি বা কিছু, মানুষ তো একটাও এসে হেল্প তো করতোই না, পরে মায়ের উপর নানান রকম দোষ চাপাতো। যাই হোক, সেই দিনগুলো ভুলিনি, তখন ছোট ছিলাম তাই প্রতিবাদ করতে পারিনি, মা শুধুমাত্র আটকে দিয়েছে। ইভেন এখনও মা আমাকে কোনো রকম প্রতিবাদ, মানে মানুষের সাথে তর্ক বা ঝগড়া, এসব ঝগড়া তো দূরে থাকবে, মা আমাকে করতেই দেয় না, এখনও পর্যন্ত আমাকে শাসন করে, সব থাকবি, কাউকে কিছু বলবি না। মাঝে মাঝে মায়ের উপর ভীষণ রাগ হতাম যে মা কিছু বলতে দেয় না, এখনও মাঝে মাঝে রাগ হই যে এটা বলতে দেয় না সেটা বলতে দেয় না। মা চায় যে সবসময় চুপচাপ থাক, দেখবি তোর দিন একসময় ঠিক ঘুরে আসবে। তো এটাও আমি মায়ের গুণ পেয়েছি বলতে পারো। চুপচাপ থাকি, যখন সত্যি রাগ উঠে যায় তখন আবার চুপচাপ থাকতেও পারি না, এটা আবার আমার বাবার গুণ পেয়েছি। আমার বাবা যেমন চুপচাপ থাকবে, যদি রাগ উঠে গেল তো হয়ে গেল। তো এই আর কি, মানে আগে ছিল আর কি, এখন তো বাবা অনেকটাই রাগই কম হয়েছে, বয়স হয়েছে, বুঝতেই পারছো। এখন বাবা রেগে গেলে শরীর কাঁপে, খুব ভয় লাগে। আমি এখনও পর্যন্ত আমার বাবাকে ভয় পাই। তোমরা
মানে আমি বললে বিশ্বাস করবে কি না, এখনও পর্যন্ত বাবার এক একটা কথা, মানে বাবার সামনে আমি খুব একটা হাসাহাসি, খুব একটা যে হয় না বাবার সাথে কথা বলা, যে জোরে জোরে কথা বলা, মেয়েবেলাতেও ঠিক যেমন ছিলাম মাথা নিচু করে চলেছি, এখনও পর্যন্ত আমি কিছু একটা বললে বাবা আমি কিন্তু মাথা নিচু করেই শুনি। এখনও যদি কোনো বুদ্ধি দেয় আমার ভালোর জন্য, হয়তো বা সেটা আমি মানতে পারছি না বা সম্ভব হচ্ছে না, তারপরেও আমি পাপা বললে, মানে আমার বাবা বললে আমি কিন্তু মন দিয়ে শুনি আর সেটা বোঝার চেষ্টা করি। যাই হোক, অনেক বললাম আমার কথা, আমি কেমন কেমন না। তো যেটা বলছিলাম, ভাই ছোটোবেলার কথা বলছিলাম, যে এখন আমার যেই দিনগুলো, এই দিনগুলো কিন্তু আমার মাও একটা সময় কাটিয়েছে, আর আমি তখন ছোট ছিলাম। স্কুলে যাওয়ার সময় আমি তো ছোট ছিলাম, ধরো ক্লাস 6-এ পড়তাম, কতটাই আর বড়, হ্যাঁ বড়ও হয়েছি, আবার একদিকে অতটাও বড় হইনি। মাকে আমি 2-3 গামলা জল তুলে দিয়ে যেতাম। কেন বলো তো? কারণ মার তো সিজার হয়েছিল, আমরা তো নর্মাল ডেলিভারিতেই হয়েছিলাম, কিন্তু আমার ভাই কিন্তু সিজারে হয়েছিল। মা তো কেউ কল ঝাঁকাতে পারতো না, একা একা কল ঝাঁকাবে এইটুকু জ্ঞান বুদ্ধি আমার হয়েছিল। স্কুলে যাওয়ার সময় 2 বালতি 3 বালতি, কোনো সময় বড় বড় গামলা আমি ভরে দিয়ে যেতাম। মা যখন অসুস্থ করে থাকতো, রেগুলার আমরা যেই কল ইউজ করতাম, মা কিন্তু সেই কলটাও ইউজ করতো না। যেই কল ইউজ করা হয় না সেই কলটাই মা ইউজ করতো আর কি, মানে লোকজন, মানে ধরা যায় না একটা ব্যাপার ছিল, লোকে বলতো আর কি, যে যেগুলো মানে প্রত্যেক দিনের নাড়াচাড়া, মানে প্রত্যেক দিনের কল যেগুলো ব্যবহার, সেই কল না ধরে যেগুলো ইউজ হয় না, খুব কষ্ট হয় জল তুলতে, সেই কলগুলোতে মা, সেই কলটাতে আর কি মা জামা কাপড় ধুতো ভাইয়ের। আমার ভাই ওরা হয়তো এই কথাগুলো না বললে বিশ্বাসও করবে না, ভাই তখন অনেক ছোট, যে কিভাবে আমি জল তুলে, মানে কলটা দিয়ে জল বার হয় না, আমি কষ্ট করে জল তুলে মাকে দিয়ে স্কুলে গেছি। সেই দিনগুলোর কথা আমার এখনও মনে পড়ে, আমার হাত লাল হয়ে যেত, স্কুলের টাইম চলে যেত, সকাল সকাল টিউশন পড়ে স্নান করে পুজো দিয়ে আমি কিন্তু যেতাম। এমন এমন দিন হতো পুজো দিয়ে যেতে পারতাম না, ঝড় তুফানের দিন ছিল, এসে স্নান করতে ইচ্ছে করতো না, কবার স্নান করব। বাচ্চা মানে বুঝতেই পারছো, তখন মাইন্ডটা একটু বাচ্চামি ছিল আর কি। এসে স্নান করে পুজো দিতাম, মা জোর করতো পুজোটা দে পুজোটা দে। এমনও কোনো দিন এসে দেখেছি ভাত হয়েছে তো তরকারি কিচ্ছু নেই, খাবো কি, গ্যাসেই রান্না করতো, তো মা বললো ডাল সিদ্ধ একটু বসিয়ে দে, একটু আলু ভাজা কর। স্কুল থেকে এসে ডাল সিদ্ধ আলু ভাজা করতাম। যাই হোক, ওই ঘরে খুশ কান্না করছে, আমি ভয়েস দিচ্ছি, মানে এই মাত্র ঘুম থেকে উঠলো তো, একটা রাত হয়েছে, ভিডিওটা পোস্ট করতে হবে আমাকে। আমি না হয় স্কুল থেকে খেয়ে আসতাম মিড ডে মিল, কিন্তু মা তো খেতে পারতো না। মা ছিল, সিজার হলে পরে বা বাচ্চা হওয়ার পর একটা মায়ের যে কতটা খিদে পায় একমাত্র সেই মায়েরাই জানে। যাই হোক, খিদেটাকে কিভাবে যে আমার মা আটকে রাখতো। তারপরে আমার বাবা আমার এক পিসিকে রাখে রান্না করার জন্য, পরে পিসি কোনো রকম মাকে ডাল আলু সিদ্ধ বা পেঁয়াজ ভাজা এসব করে দিয়ে পিসির কাজে বাড়িতে চলে যেত আর কি। তো এসে কোনো সময় আমাদের ওসবই খেতে হতো। তো ভাইয়ের যত কাঁথা কম্বল ছিল আর কি, হিসু করা পটি করা, এগুলো তো মাকেই ধুতে হতো। তো পাপা যেরকম আসতে পারতো না গুয়াহাটিতে, কাজও তো না করলে হয় না, সংসারটা চলবে কেমন করে। তো ওইদিকে কিন্তু মাকেই যেহেতু কাপড়গুলো ধুতে হতো, তো মা তো ওই কাটা পেট নিয়ে কিছুতেই পারবে না, আমার তো খুব ভয় হতো। আর তখন আমি কি করতাম, এই যে মাকে জল ভরে দিয়ে যেতাম বালতি বালতি, যাতে করে মা কাপড়টা ধুয়ে অন্তত স্নানটা করতে পারে। যাই হোক, ছোটোর থেকে অনেক কষ্ট করে কাটিয়েছি এই দিন। ভাই তো এখন বড় হয়েছে, ভাই কি করে বুঝবে, না বললে হয়তো ভাই এসব জানবেও না, তাই না? যদি আজকের ব্লগ দেখে তাহলে ভাই বুঝতে পারবে যে একটা সময় সত্যি কতটা কষ্ট করেছি আমি আর মা মিলে। আমার বয়সটা তখন এরকম ছিল যে খেলারও বয়স, আবার বোঝদারও হয়েছি, এরকম একটা বয়স ছিল। সবাই খেলতো কিন্তু আমি কিন্তু খেলতে যেতে পারতাম না। সারাদিন মা, আমার ভাই কিন্তু খুব কান্না করেছিল, খুব কান্না করেছিল। মা সারাদিন নিতে নিতে, তারপর আবার আমাদের বাড়িতে কারেন্ট ছিল না ওই সময়, আমাদের বাড়িতে কোনো লাইন ছিল না, আমরা হেরিকেনের আলোতে বই পড়তাম, কুপি জ্বালাতাম, মোম জ্বালাতাম। তো এমন ছিল, সন্ধেবেলা হলে হেরিকেনের চিমনি, যেটা আমি ধুতেই পারতাম না, হাত কেটে যেত। মা যখন ভাই হয়েছে, সেই হেরিকেনের চিমনি মোছা আমি শিখেছি, মা বলে বলে দিত আর আমি করেছি। ভাই তো ছোট, কারেন্ট নেই, গরম, মা হাওয়া দিতে দিতে মার শরীরে ফোসকা পড়ে গেছে, এতটা গরম ছিল। আর একটা বাচ্চা হওয়ার পর দেখবে খুব কিন্তু গরম লাগে, বাচ্চা যখন পেটে থাকে তখনও গরম লাগে, আর বাচ্চা হওয়ার পরেও কিন্তু গরম লাগে। এদিকে আমার বয়সী সবাই খেলতে যেত, বিকেল হলেই সবাই ডাকতো আয় খেলতে, আয় চল খেলতে যাই, কিন্তু কি করে যাব, মা সারাটা দিন ভাইকে কোলে নিত। স্কুল থেকে এসে মা একটু আমার কোলে দিয়ে মা একটু ঘুমাতো, ওইটুকু, বেশি তো আর ঘুমাতে পারতো না, কারেন্ট নেই, গরম। তো যাই হোক, ওইটুকু নিয়েই আমি একটু বাইরে হাঁটতাম বা কিছু, এরকম করেই কিন্তু মা মেয়েতে মিলে আমরা দিন কাটিয়েছি। খুব কষ্টের দিন কেটেছে বন্ধুরা, ওই সময়টার কথা ভাবলে এখনও ভয় লাগে। তারপর তো আস্তে আস্তে ভাই বড় হয়ে গেল, আমারও বিয়ে হয়ে গেল। খুব একটা বড় হয়নি, মোটামুটি ভাই পড়াশুনো শিখছে আর কি, এই সরয় সরয় ক খ, তখনই কিন্তু আমার বিয়ে হয়ে গেছে, বিয়ে করে নিয়েছি আর কি। বাড়িতে এসে ভাইয়ের জন্য খুব কষ্ট হতো, নিজে হাতে করে, মানে যেমন ভাইকে বড় করা না, মানে করেছি আর কি, একটা বাচ্চাকে যেরকম করে করতে লাগে। যাই হোক, তারপরে আবার আমার জীবনে সেই দিন, মানে আয়ুষ হয়েছে, আয়ুষকে বড় করা আমার অত
কষ্ট মনে হয়নি, কেননা আমি কোনো কাজের সাথে যুক্ত ছিলাম না, শুধু আমি আয়ুষকেই দেখতাম। কিন্তু এখন তো নানান কাজে যুক্ত, সংসার, বাচ্চা প্লাস আয়ুষ প্লাস আরেকটা বাচ্চা, মানে দুটো বাচ্চা হলে পরে কিন্তু মানুষের যে মানে প্রথম বাচ্চাকে কেয়ার করা প্লাস দ্বিতীয় বাচ্চাকে, তারপরে তো সংসারের কাজ একটা দিনও স্কিপ করা যাবে না যে এটার জন্য এটা স্কিপ করে যাও, তারপরে ভিডিও করা, ভিডিও এডিটিং তো রয়েইছে। তো আমাদের মতো মায়েদের, শুধুমাত্র আমরা যে ভিডিও বানাই সেটা না, যারা অফিসে চাকরি করে বা যারা চাকরি করে আর কি, তো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব অসুবিধা হয়ে যায়, তাই না, দ্বিতীয় সন্তান হলে পরে। তো তারপরেও অনেকে বলে এনজয় করো এনজয় করো, অবশ্যই এনজয় করি, কিন্তু মাঝে মাঝে দেখবে মানে এমন এমন কিছু সিচুয়েশন হয়, মনে হয় যে না একটু কাউকে যদি বলতে পারতাম, কেউ যদি একটু পাশে থাকতো, এরকম একটা কিন্তু মনে হয়। যাই হোক, অনেক অনেক গল্প করে নিলাম, স্নান টান করে চলে এসেছি, ঘর দুয়ার দেখতেই পারলে গল্প করতে করতে পুরো ঘর দুয়ার পরিষ্কার করে মুছে নিলাম। এই কাজগুলো করলাম কিভাবে, খুশ ঘুমাচ্ছে, খুশ ঘুমায় না সকাল থেকে, তারপরে একদম আয়ুষের স্কুল থেকে আসলো, একদম সকালের ঘুম, এই দুপুরে ওকে খেয়ে দিয়ে স্নান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। রাতে যেহেতু ঘুমায়নি তাই স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়েছি, তো অনেকক্ষণই ঘুমিয়েছে। এদিকে দেখো আমি কিন্তু 3টা ডিম সিদ্ধ দিয়েছি, আজকে একটা দারুণ রেসিপি হবে বাড়িতে। এই মিনি কুকারটা হওয়াতে আমার তো খুব সুবিধা হয়েছে, ডিম সিদ্ধ দিয়ে দেখো আমি কতগুলো কাজ সেরে নিলাম, আলু কেটে নিলাম, পেঁয়াজ রসুন আদা কেটে নিলাম। আজকে করব ডিম পোলাও আর কি, কবের থেকে করতে চাচ্ছি, পুরো ফেসবুক জুড়ে ভাইরাল এই ভিডিওটা, আমার তো এত ভালো লেগেছে ভিডিওটা দেখে, মনে হচ্ছিলো খেতেও খুব টেস্ট হবে, তাই বাড়িতে আমার সব কিছু ছিল, করে আর করাই হচ্ছে না, তো আজকে সেই সুযোগ ভাবলাম, যেমন হয়েছে এতটা বেলা কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম একটাই যেমন তরকারি করব, মানে এমন কিছু করব যা একবার করলেই আমার হয়ে যায়। আয়ুষেরও খিদে পেয়েছে, স্কুল থেকে এসেও দেখো মোবাইল দেখছে একটুখানি, কারণ খিদে পায়নি, মানে খিদে পাবে আর কি, ও যেহেতু টিফিন খায়, মানে 1টার দিকে ওদের টিফিন হয়, 2টো স্কুল ছুটি হয়, তাই খুব তার মানে এসেও ভাত খেতে চায় না, ও 4টা সাড়ে 4টার দিকে ভাত খায়। তো সেই হিসেবে আমারও একটু দেরিই হলো রান্নাবান্না করতে। কড়াইতে গরম করে নিলাম তেল, এবারে আমি ভেজে নেব আলু, বড় বড় করে আলুগুলো কেটেছি, একদম বিরিয়ানি যেরকম করে আলু হয়। আর এই ইন্ডাকশন ওভেনে রান্না করতে আমার যে এত ভয় লাগে কি বলবো, কত দিন হয়ে গেল উনুনে রান্নাই হচ্ছে না, মানে আমি সময়ই পাচ্ছি না, জবের থেকে পিছিয়ে গেছে উনুনে রান্না বন্ধ। কারণ কি বলো তো, খুশকে একটুখানি রাখলেও কিন্তু আমি উনুনটা ধরিয়ে রান্না করতে পারি, কিন্তু এখন আর উপায় কোথায় আমার কাছে, একাই যেহেতু সব কিছু সামলাতে হয়, মানে কোনোভাবেই কোনো রকম আমি সময় বাড়ি করতে পারি না। এদিকে দেখো বাসমতি চাল ওকে আনতে বলেছিলাম, অনেক দিনের রেসিপিটা বানাবো করেই এনেছিলাম আর কি, এই বাসমতি চালটা, কিন্তু আর বানানোই হচ্ছে না। তো এই যে দেখো এবারে চালগুলোকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, বাসমতি চাল কিন্তু এমনি তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় আর কি। এদিকে ডিমটা এত তাড়াতাড়ি ফেটে গেছে, একদিকে ভয় পাচ্ছিলাম যে ডিমটা কি আদৌ সেদ্ধ হয়েছে, তো তাই আমি অফ করে দিলাম, যে এত তাড়াতাড়ি ডিম ফেটে গেছে, মানে ডিম ফাটা মানেই আমরা জানি সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখি খোলসটা খুলে মানে খোসাটা খুলে দেখি, খোলস বলছি সরি, খোসাটা খুলে দেখলাম না, ডিমটা তো পুরো শক্তপোক্ত, পুরো সেদ্ধ হয়ে গেছে। একটুখানি মাথাটা ভেঙে যায় আমার ডিম ছুলতে নিয়ে, যাই না কেন, মানে পুরো ডিম প্রপারভাবে আমি কোনোটাই খোসা ছাড়িয়ে করতে পারবো না, একটা না একটা আমার ঠিক নষ্ট হবেই, তো একটা একটুখানি ভেঙে গেছে আর কি। তো দেখো ডিমটাকে কিন্তু খুব বেশি লাল করলাম না, আমি হালকা করে ডিমটাকে ভেজেছি আর কি দেখো। তো চলো এবারে তোমাদেরকে বলি, কাল ভাগনার বিয়ে ছিল, কেন যাওয়া হয়নি, অনেকে কমেন্ট করেছো আর কমেন্ট করবে আশা করি, কারণ ভাবলাম যে সবাই যেহেতু গেছে আমাকে দেখতে পাওনি বিয়ে বাড়িতে, এত এত ব্লগাররা সেখানে উপস্থিত ছিল, এপি ব্লগস কোথায় গেল, আমিও খুব আশা করেছিলাম যাব বলে, শাড়ি আনিয়েছি, গয়না রেডি করেছি, প্রেজেন্টেশন মানে বউয়ের জন্য গিফট এনেছি, হ্যাঁ গিফটটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো, কিন্তু আমার আর শেষমেশ যাওয়া হয়নি। এবারে মিথ্যে বললে কিন্তু তোমাদের সাথে বলতেই পারি, অনেক রকম কাহিনী তো বানিয়ে বলতেই পারি চাইলে, কিন্তু মিথ্যে বলার ইচ্ছে আগ্রহ বা অভ্যেস কোনোটাই তো আমার নেই, তো তাই মিথ্যে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর সত্যি যদি বলি তাহলে সত্যিই কন্ট্রোভার্সির কবলে আমাকে পড়তে হবে, তাই আমি সত্যিটাও তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, গিফট কিনেছিলাম, কোনো একদিন যদি যাওয়ার সুযোগ হয় আমি তবে সেই গিফটটা ওর জন্য নিয়ে যাব। যেহেতু আমাদের নতুন বউয়ের জন্য গিফটটা কিনেছি, সেই গিফটটা আমি অবশ্যই ওর হাতে পৌঁছে দেব, তবে সেটারও সময় সুযোগ দরকার, সেই সুযোগটা যদি আসে অবশ্যই আমি গিয়ে দিয়ে আসবো। তোমরা রেসিপিটা তো দেখতেই পারলে, দেখো কত সুন্দর করে আমি কড়াইতে একটুখানি পেঁয়াজ সম্বার দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সম্বার দিয়ে, তারপরে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ওখানে কিন্তু কাজু কিশমিশও আমি দিয়েছি, তারপরে হালকা একটু বিরিয়ানি মশলা দিয়েছি, দিলে আর কি ভালো লাগে গন্ধটা, মানে ভিডিওতে দেখেছি আর কি। তো দিয়ে তারপরে দেখো কষিয়ে আমি জল দিয়ে এবারে আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে মানে তার আগে চাল দিয়েছি, চালটা দিয়ে তারপরে এবারে আমি আলুটা দিচ্ছি। এবারে এই জলটা এমনভাবে দিতে হবে যেন ভাতটা পুরো ঝরঝরে হয়ে যায়, মানে পোলাও যেমন করে বানায়, আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি ভাবতেও পাইনি ভাতটা এত সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে।
তো এই দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, মানে পুরো মনে হচ্ছে যেন বিরিয়ানি, কিন্তু এটা কিন্তু বিরিয়ানি নয়। পোলাওয়ের গন্ধও বার হচ্ছে, মিষ্টি মিষ্টি, চিনিও দিয়েছিলাম মনে নেই বলতে। চিনি নুন সব কিছু একদম পারফেক্ট হয়েছিল। আয়ুষ তো পুরো খেয়ে ফিদা হয়ে গেছে, বলে মা তুমি কী বানিয়েছো, এত টেস্টি হয়েছে। পরে দেখো এবারে ভাজা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আবার আমি উপর দিয়ে ঘি আর গরম মশলা ছড়িয়ে আবারও ঢেকে দেবো, ভাতটা আরেকটু সেদ্ধ হবে। তো ঢেকে দেওয়ার পর ফাইনাল লুক হচ্ছে এটা। এত সুন্দর হয়েছে, ঝরঝরে, এত টেস্টি হয়েছে না, তোমাদেরকে কি বলবো। তো বাড়িতে তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়েও, চটজলদি হয়ে যায়। আর আজকে রান্নাটা মানে খাওয়াটাও দারুণ হয়েছিল। এই ছিল বিয়েবাড়িতে যাওয়ার জন্য লুক, এত সুন্দর করে সেজেছিলাম। যাই হোক, আমার বিয়েবাড়িতে যাওয়া হয়নি, এটা আমার দুর্ভাগ্য। তবে সাজটা কেমন হয়েছে, আর সব থেকে বড় কথা, এই সাজে আমার একটা প্রমোশন ভিডিও ছিল, সেটাও হয়ে গেছে। এটাই হচ্ছে কি বলবো, একটা কাজ হয়নি তো কী হয়েছে, একটা কাজ আরেকটা কাজ তো হয়ে গেছে। তো কেমন লাগছে শাড়িটা পরে, অনেক দিন পর এই সবুজ শাড়িটা পরেছি, তোমরাও কমেন্টে জানিও। আর চলো এবারে তোমাদের আমি গিফটটা দেখাই। এই শাড়িটা পরলে একদম নতুন বউদের মতো লাগে আমাকে, তাই না? আর এখানে দেখো, চলো এবার আমি তোমাদের সেই গিফটটা দেখাই। আমি নিয়েছি পলা বাঁধানো, মানে রূপোর পলা বাঁধানো নিয়েছিলাম। পলা বাঁধানোগুলো এতটা সুন্দর হয়েছে, আমারও খুব ইচ্ছে রূপোর এরকম পলা বাঁধানো সব সময় পরে থাকার জন্য নিব। তো ভালোই লেগেছে, ডিজাইনটাও খুব সুন্দর ছিল। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও এই রূপোর পলা বাঁধানোটা। কোনো দিন যদি যাই, অবশ্যই বউয়ের হাতে এটা গিয়ে দিয়ে আসবো।